আর মাত্র দুটি, যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসিকে, জেলার এসপিকে ফোন করবেন কিনা? জি ধন্যবাদ। আমি ছাত্র দলের সভাপতি। আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, ইন্টারেস্টিং। সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। না না, রাকিব একলা মানুষ না তো, রাকিব একলা মানুষ না তো, ছাত্রদলের অন্য কেউ, ছাত্রদলের অন্য কেউ পদত্যাগ করবো। একইভাবে আমি শীর্ষ পর্যায়ে থেকে এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা বলতে পারে। ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি প্রচলন করেছি, যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব এবং আমরা নমনীয়, ভদ্র এবং স্বাভাবিক জীবন। আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম, আপনি আমাদের অভিনন্দন জানবেন, অভিবাদন জানবেন। আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন। এগুলি শুধু ছাত্রলীগ গত 15 বছর ধরে করেছে তাই না, তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে। আপনার কথা যদি সত্য হয়, আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো। আমার লাস্ট কোশ্চেন, আপনারা ছাত্রলীগের মতো, এর আগের ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা? আপনারা মৌখিক পরীক্ষায় 200-তে 200 নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা, এবং তার জন্য আপনারা আনটুস করবেন কিনা, তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে তাহলে আবার একটু টেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তার সাথে যেহেতু তিনি আমাদের সংগঠনের সাংগঠনিক, জনাব তারেক রহমানের বাদ দিয়ে একটু কথা বলা যায় না? মানে আমাদের এই ইস্যুতে আমাদের স্পষ্ট অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীতে কখনো ছাত্রদলের একজন কর্মীর জন্য এই ছাত্রদল শীর্ষ পর্যায়ে থেকে কখনো সুপারিশ করা হবে না, এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন। যদি কখনো বিএনপি সরকার ক্ষমতা যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা কখনো, এবং আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আছে আমরা ক্ষমতা যেতে পারিনি, কিন্তু খালিদ ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্রদল বিগত খুনি হাসিনার সময়ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু মিছিল করেছে। জুলাই আগস্টেও হাজার হাজার, সেহেতু আমাদের সেই নেতাকর্মী তো রয়েছে, আমাদের সেই অবস্থান রয়েছে, ছাত্রদের ধ্বংস হয়ে গেছে, আমাদের সেই অবস্থান রয়েছে। সেই অবস্থানের অপব্যবহার তো করছে না খালিদ ভাই। যদি অপব্যবহার করে থাকি, যদি আমার সংগঠনে কেউ করে থাকে, আমি সবই জনাব রাকিব ইসলাম, যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন, আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক, আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো, আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন, সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা, এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হয় সেগুলিও নিশ্চয়ই আমি দেখবো। এবং আপনার আয়ের উৎস, আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস, এগুলি সবই জিজ্ঞেস করবো আমি। ঠিক আছে, আপনার সাথে আমার দেখা হবে। আমি প্রস্তুত রইলাম। আমি বলি শুধু আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি গাড়ি কিনে, সেই সামর্থ্য করতে আসছে, সেই সামর্থ্য আসছে করতে, নিউজ হবে আমার, সেই সামর্থ্য করতে আমার ব্যক্তিগত সামর্থ্য রয়েছে গাড়ি কিনা, ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে। হ্যাঁ, ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে রয়েছে, কিন্তু আমি গাড়ি কিনছি না। আপনি চাকরি করেন? যে নিউজ ফর বয় এবং মিথ্যাচারের চাকরি করেন? ধন্যবাদ। চাকরি করেন আপনি? না 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 না, আমার পারিবারিক ভাবেই বেশ কিছু বিজনেস রয়েছে। আমার দুই বড় ভাই। আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না, আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না না, আমার ভাইয়ের ময়মনসিংহ এর সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক আমার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনাকে তবে আমরা রাকিবুল ইসলামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমার 5টি বিষয়, যেটি আমি আসলে ছাত্রলীগের অন্যায় হিসেবে আমি চিহ্নিত করেছিলাম, যে হল দখল করা, ছাত্রদেরকে আসলে রুম দখল করা, ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, যে কোনো বিল্ডিং বা যে কোনো স্থাপনার ক্ষেত্রে আসলে চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে ওসি এসপিদের ফোন করে অন্যায়ভাবে প্রভাবিত করা, চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রভাব করা, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বলেছেন যে তার কোনোটি ছেলে এই ছাত্রদল করবে না। আমরা এটি দেখবো, আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো। দর্শক আপনাদের সঙ্গে থাকবে। ফাতেমার কাছে আসি। মামা ফাতেমা, আপনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়েছে, আপনি বলেছিলেন যে আমাদেরকে থামতে হবে, কিন্তু দেখা গেল যে আপনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থামেননি, থেমে গেছেন ছাত্র ফেডারেশনের রাজনীতির থেকে। এটার কারণ আপনি কি বলবেন? আপনার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি একটু দ্রুত জবাব দিয়ে আমাদের সাহায্য করতেন। খুবই এক্সাইটিং আসলে আপনাদের সাথে কথা বলা। আমি মানে খুবই এক্সাইটেড ফিল করতেছি। মনে হচ্ছে যে মানে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন, যেটি আমরা সাধারণত কোনো পলিটিক্যাল লিডারদের কাছ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর পাই, বলতে পারি না। আপনাদের ধন্যবাদ। উমামা ফাতেমা। আচ্ছা, মানে উত্তরগুলো তো কঠিন উত্তর, মানে লম্বা উত্তর। আপনি ফরটে দিতে, আচ্ছা না না, আচ্ছা আচ্ছা, দেন আপনি চেঞ্জ হয়ে যেতে পারে। জি জি, যতটা এরকম ভাবে ক্যাচ ফর উমামা মানে বলাটা, উমামা যতটা না মানে যতটা পারা যায় একটু কনসাইজ করে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যখন 8 আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, এটার
পরবর্তী সময়ে এটা পরবর্তী সময় না, এটার আগেই দেখা যাচ্ছে নানান জায়গায় আছে সমন্বয়ক পরিচয়ে দেখা যাচ্ছে এক ধরনের চাঁদাবাজি বা সমন্বয়ক পরিচয়ে অমুক জায়গায় প্রিন্সিপাল পদত্যাগ করানো, তমুক জায়গায় অমুকে পদত্যাগ করানো, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল। তখন আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই যে এখানে অভ্যুত্থানের সময়টাতে এখন আমরা যতটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারি, যত বেশি কথাবার্তা বলতে পারি, ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সুযোগগুলো আমাদের মধ্যে ছিল না, নিজেদের মধ্যে একবার বসাও আসলে হয়নি। তো যখন 10 আগস্ট 10 আগস্ট আমি স্ট্যাটাসটি দিয়েছিলাম, কারণ আমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, সাধারণত দেখা যায় যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানগুলো খুব বিফলে যায়, বা দেখা যায় যে যারা অভ্যুত্থান করেছে তারা আসলে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে। তো আমার ভিতর থেকে এরকম একটা ধারণা ছিল যে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, সেটা তো শুধুমাত্র ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। তো এই জায়গাটাকে র্যাপ আপ করে এনে যেহেতু জনতা ছাত্র সবাই মিলেই আসলে অভ্যুত্থানটা হয়েছিল, তো সকলকে নিয়ে যদি আমরা মুভ করতে পারি সামনে, সেভাবে আগানোটা বেশি জরুরি। এবং আমি খুবই ওপেনলি কথাটা বলেছি, আমি কখনোই আমার মধ্যে কোনো লুকাছাপা এই ধরনের বিষয়গুলো ছিল না। এবং পরবর্তীকালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি করা হবে এরকম একটা পরিস্থিতি, তখন আমাকে আসলে প্রপোজ করা হয় যে আমি একটু মুখপত্র হতে চাই কিনা। তখন আমার ইয়েটা ছিল যে এখানে আহ, মানে আমার যে তখন চিন্তাটা ছিল যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে তো একদম রুট লেভেল পর্যন্ত ছাত্ররা আসলে মাঠে নেমেছে। সেই ছাত্ররা কিন্তু এখন যারা হচ্ছে এরকম ছাত্রলীগের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে এরকম একটা রিস্ক নিয়ে মাঠে নেমেছিল, তারা কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছে, তাদের এলাকা পর্যায়ে অনেকে হুমকি ধামকির শিকার হতে হচ্ছে। বা কক্সবাজারে যেমন রিসেন্টলি হামলা হলো একজনের উপর, এরকম আরো অনেক জায়গায় কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছে যারা আন্দোলনে খুবই ফোর ফ্রন্টে ছিল। তো এই ছাত্রদের মধ্য থেকে কিন্তু কিন্তু উমামা একটা কিন্তু উমামা দাবি দেওয়া আমরা যে বা শুনি, বলা যায় একটা কিন্তু প্রেশার উমামা যে আমরা যে শুনি, আপনারা আমরা যে শুনি, কোনো একটার দিকে আগান। ও, এখন উমামা সেই জায়গা উমামা থেকে আপনি কি আমাকে আহ্বায়ক শুনতে কমিটিটা পাচ্ছেন? আমরা তখন ফর্ম করি, যাতে হচ্ছে যে এই ছাত্রদের যে শক্তি, সেই শক্তিটাকে অন্তত সুসংহত করে আনা যায়, রাইট যাতে আমাদের উমামা, যে একদম রুট লেভেল পর্যন্ত যে ছাত্ররা আছে, সেই যারা একদমই জেনারেল ছাত্র, যারা কোনো ধরনের পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিল না, কিন্তু অভ্যুত্থানের যে স্পিরিটটা যারা হোল্ড করে, তাদেরকে অবশ্যই কিন্তু আমার সেফটি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্র তো ওই পরিস্থিতির মধ্যে নাই যে তার চেইন অফ কমান্ড একদম টপ টু বটম খুবই ইনট্যাক্ট। উমামা এরকম একটা পরিস্থিতিতে উমামা যখন একজন ছাত্র উমামা উমামা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? থাকে, উমামা তো আপনি কি আমাকে শুনতে বৈষম্যবিরোধী ছাত্র উমামা আন্দোলনকে সুসংহত করে আনার উমামা আমার কথা শুনতে হবে এবং আপনাকে। সেটার উপরে কিন্তু পরবর্তী আমরা ফোকাস করেছিলাম। উমামা আমার কথা শুনতে হবে আপনাকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু আপনার কথা না মানে ইয়ে আসছে না, পরিষ্কার ভাবে আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন কি শুনতে পাচ্ছেন? আমার একটা পরিষ্কার হ্যাঁ, প্রশ্ন এখন হচ্ছে, শুনতে পাচ্ছি। আমরা কিন্তু শুনতে পেয়েছি যে সাধারণ পর্যায়ে যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন, সমন্বিত করা বলছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায়, আমি আপনাদের কথা বলছি না, আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে বিষয়গুলো আমি বললাম, চাঁদাবাজি, তদবির, হুমকি দেওয়া, জমি উদ্ধার করে দেওয়া, বিভিন্ন কিছু করা, সেগুলিকে মানে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চলছে। আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন? আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো, ওটা করো, তদবির করো, বদলি করো, বাণিজ্য করো? আর ইউ ডুইং দ্যাট? আচ্ছা, এখানে আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয়ে এমন একটা একটা ইলিগাল কাজ করতে চায়, একটা মামলা দিতে চায়, আমি যখন যতবারই টকশোতে কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই কেন দেশে তো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা না করে সমন্বয়ক যখন মামলা দিতে যাবে সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা একসেপ্ট করে নিবে? তার মানে তো ল অ্যান্ড অর্ডার আসলে রেস্টোর হয় নাই, এটাই তো আসলে মানে নির্দেশ করে। তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে, সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না, ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয়ক কি সমন্বয়ক না। তো সবকিছু মিলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে, রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখলদারিত্ব চলছিল, আমি বলবো না দখলদারিত্ব, বিশেষ করে ডিসি অফিস, ইউএন অফিস গুলোতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ে অনেকেই দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চান। সেটাকে অন্তত একটা মানে ইয়ে কাঠামোর মধ্যে আনা,
যাতে যে মানুষগুলো এই কাজটা করছে তাদেরকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেয়া যায়। না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না। কিন্তু উমামা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন, নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন। আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমাদের, আমরা যারা সাধারণ নাগরিক আছে। আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এই মুহূর্তের বাস্তবতা হোক। আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি এসপি সাহেব কেসটি ড্রপ করুন, ওরকম হইতে চাচ্ছেন আপনারা? না, ওরকম ইন্টেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল। আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে। এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন, রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো 5 আগস্টের রায়, এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না, বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই, যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি, আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপ্পু উনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন আমাদের মধ্যে এই একটা কনসেন্সাস দাঁড়ায় যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না, আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি, সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটি বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি, সকল পলিটিক্যাল পার্টি বলি, ছাত্র জনতা বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত। তার মানে আপনি রাষ্ট্রপতি চুপুর কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আমার আইডিয়া খুব বেশি নাই, বরং গভর্নমেন্টের যে ছাত্ররা আছে তারা সব থেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে। বরং আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, মানে অভ্যুত্থান জিনিসটা কি, আগের বিদ্যমান যত সিস্টেম, বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে একটা দেশ হাঁটে, একটা নতুন ধরনের সেটেলমেন্ট আসে। এবং